বিয়ের আগে কিছু রক্ত পরীক্ষা করে জেনে নেওয়াটা ছেলে এবং মেয়ে দুজনের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিয়ের আগে আমরা সব কিছু করি, আমরা কথা বলি, আমরা দেখা করি, একে অপরকে জানতে চাই, প্রি ওয়েডিং করি, আয়োজন করি, কিন্তু ছোট্ট ছোট্ট কয়েকটা টেস্ট করতে আমরা ভুলে যাই। তার কারণ আমাদের অজ্ঞানতা নয়, আমাদের সচেতনতার অভাব। যদি আপনি সচেতন থাকেন আপনার স্বাস্থ্য নিয়ে, এবং যদি আপনি সচেতন থাকেন আপনার ফিউচার জেনারেশন বা পরবর্তী প্রজন্মকে নিয়ে, তাহলে এই ছোটো ছোটো কয়েকটা ইনফরমেশান জানা আর এই কয়েকটা ছোটো ছোটো ব্লাড টেস্ট করিয়ে নেওয়াটা এমন কিছু বড় ব্যাপার নয়। নমস্কার, আমি ডক্টর মনোদীপ, আমি একজন মেডিসিন বিশেষজ্ঞ। আজ আমি এই ভিডিওটিতে আপনাদের সামনে আলোচনা করব যে বিয়ের আগে ঠিক কোন কোন ব্লাড টেস্টগুলো আপনাদের করে নিতে হবে। সেটা কিন্তু শুধু ছেলের করলে বা মেয়ের করলে হয়ে যাবে এমন নয়, উভয়কেই করতে হবে। ছেলেরও করাতে হবে এবং মেয়েরও সেই ব্লাড টেস্টগুলো করে দেখে নিতে হবে। তো প্রথমেই যেটা আসবো সেটা হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ কথার মানে কি? এই কথার অর্থ হলো যে সমস্ত রোগগুলো সহবাসের সময় ছেলের শরীর থেকে মেয়ের শরীরে বা মেয়ের শরীর থেকে ছেলের শরীরে যেতে পারে। তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হলো HIV। তো HIV রক্ত পরীক্ষাটা কিন্তু আমাদের সবার করাতে হবে। HIVর দুটো ভাইরাস আছে, HIV-1 আর HIV-2। এই দুটো পরীক্ষাই সাধারণভাবে করা হয় এবং এটা খুব ইজিলি অ্যাভেলেবেল এবং সব জায়গাতেই টেস্টটা করা যেতে পারে। এরপরে 2 নম্বর যে টেস্টটা সেটা হলো সিফিলিস। সিফিলিসও কিন্তু খারাপ একটা অসুখ। HIV হলে আমাদের কিন্তু লাইফ লং মেডিসিন খেতে হয়, কিন্তু সিফিলিস কিন্তু একটা কিউরেবল ডিজিজ, যেটাকে কিন্তু আমরা ওষুধপত্র দিয়ে সারিয়ে দিতে পারি। তো সিফিলিসও কিন্তু আমাদের শরীরে নানা অঙ্গ প্রত্যঙ্গে ক্ষতি করতে পারে। আপনার যে যৌনাঙ্গ রয়েছে সেখানে সমস্যা তৈরি করতে পারে, স্কিনে সমস্যা তৈরি করতে পারে, ব্রেনের সমস্যা তৈরি করতে পারে, হার্টে সমস্যা তৈরি করতে, নানা অঙ্গ প্রত্যঙ্গ কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে। তো সেই সিফিলিসের জন্য VDRL নামে একটা টেস্ট হয়, যে টেস্টটা করলে কিন্তু আমরা বুঝতে পারি যে তার শরীরে সেই সিফিলিসের জীবাণু রয়েছে কি নেই। সেই মতো আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি এবং যদি থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে ট্রিটও করতে পারি এবং সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এবং একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যে ট্রান্সমিশন হওয়ার যে সম্ভাবনাটা ছিল সেটাও কিন্তু আর থাকবে না। 3 নম্বর যেটা সেটা হলো হেপাটাইটিস বি। হেপাটাইটিস বির ব্যাপারেও আপনারা অনেকে শুনেছেন। হেপাটাইটিস বি সেটা কিন্তু আমাদের লিভারের একটা সিগনিফিক্যান্ট ক্ষতি করে এবং এই হেপাটাইটিস বি এর টেস্টটাও কিন্তু আমাদের করে নেওয়াটা খুব জরুরি। এবং এক্ষেত্রে বলে রাখি যে হেপাটাইটিস বি কিন্তু একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ, অর্থাৎ ভ্যাকসিনেশনের মাধ্যমে কিন্তু হেপাটাইটিস বিকে প্রতিহত করা যায়। ধরুন ছেলে বা মেয়ের মধ্যে কারো একজনের হেপাটাইটিস বি রয়েছে, তাহলে কিন্তু আমরা অপরজনকে ভ্যাকসিন দিয়ে দিতে পারি এবং সেক্ষেত্রে যদি আমরা আগে থেকে আমাদের জানা থাকে তাহলে তাকে কিন্তু হেপাটাইটিস বি এর কিন্তু ওষুধও রয়েছে, যে ওষুধটার মাধ্যমে যে হেপাটাইটিস বি এর যে ভাইরাল লোড অর্থাৎ রক্তে ভাইরাসের পরিমাণটাকে কিন্তু অনেক কমিয়ে দেওয়া যায়, যাতে কিনা ওই বাবা বা মায়ের থেকে সন্তানের মধ্যে হেপাটাইটিস বি এর যে ট্রান্সমিশন সেটা কিন্তু অনেকটা কমে যায় এবং বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বাচ্চা হেলদি হয় এবং হেপাটাইটিস বি মুক্ত হয়। এবং বাচ্চার ক্ষেত্রেও আমরা কিন্তু হেপাটাইটিস বি এর ইমিউনোগ্লোবিলিন এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন সেটা কিন্তু একদম জাস্ট বার্থের পরে অর্থাৎ বাচ্চা জন্মে যাওয়ার পরেই আমরা কিন্তু তাকে সেই ডোজগুলো দিয়ে দিই, যাতে সেই রিস্কটাকে আরও কমিয়ে দেওয়া যায়। তাহলে সিফিলিস, হেপাটাইটিস বি দুটোই কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি, এমন নয় যে একজনের থাকলে তাকে বিয়ে করা যাবে না। 4 নম্বর যেটা সেটা হলো হেপাটাইটিস সি। হেপাটাইটিস সিও কিন্তু এরকম হেপাটাইটিস বি এর মতো একটা ভাইরাস, সেটাও কিন্তু লিভারে ক্ষতি করে এবং এক্ষেত্রে একটা কথা জানিয়ে রাখি যে হেপাটাইটিস বি এবং সি দুটোই কিন্তু লিভার ক্যান্সারের জন্য দায়ী। তার সাথে সাথে সবার যে লিভার ক্যান্সার হয় তা নয়, কিছু ক্ষেত্রে লিভার ক্যান্সার হতে পারে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখি যে লিভারে সিরোসিস হয়, অর্থাৎ লিভারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, নষ্ট হয়ে যায় এবং তার জন্য পেটে জল জমা হয়, সেটাও কিন্তু একটা খুব খারাপ রোগ। তো সিরোসিস, লিভার ক্যান্সার এগুলো কিন্তু হেপাটাইটিস বি আর সি থেকে হতে পারে, কিন্তু হেপাটাইটিস বি এর থেকে সি কিন্তু অনেকটা আলাদা। বিকে যেমন যদি একবার হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে তাকে লাইফ লং তাকে কিন্তু মেডিসিন কন্টিনিউ করতে হয় এবং এটা কিন্তু একটা ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ। হেপাটাইটিস সি কিন্তু অন্যদিকে ভ্যাকসিন প্রিভেন্টেবল ডিজিজ নয়, অর্থাৎ হেপাটাইটিস সি এর এগেনস্টে আমাদের কিন্তু কোনো ভ্যাকসিন নেই। তাই একজনের যদি থাকে সেটাকে কিন্তু আমরা আরেকজনকে ভ্যাকসিন দিয়ে আমরা সেটাকে কিন্তু প্রতিহত করতে পারবো না। কিন্তু মজার বিষয় একটা হলো যে হেপাটাইটিস সি কিন্তু কিউরেবল ডিজিজ, যেটা হেপাটাইটিস বি যেটা আপনার শরীরে সারা জীবনের জন্য থেকে যাচ্ছে, হেপাটাইটিস সি এর ক্ষেত্রে কিন্তু সেটা নয়। সাধারণভাবে 3 মাস যদি আমরা যদি অ্যান্টিভাইরাল থেরাপি দিই পেশেন্টকে, অর্থাৎ বেশ কিছু হেপাটাইটিস সি এর এগেনস্টে বেশ কিছু অ্যান্টিভাইরাল মেডিসিন রয়েছে, সেগুলো যদি আমরা 3 মাস তাকে ঠিকঠাক দিই, 3 মাসের মধ্যেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কিন্তু সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যায় এবং সেই ভাইরাসটা তার শরীর থেকে
একদম নির্মূল হয়ে যায়, এবং সেক্ষেথে আর এই সম্ভাবনাটাও থাকে না যে সেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে যাবে বা সেটা সন্তান সন্ততির মধ্যে যেতে পারে। তাই হেপাটাইটিস সি কিন্তু এই দিক থেকে হেপাটাইটিস বি এর থেকে অনেক ভালো একটা ভাইরাস। এই 4টে আমরা মেনলি সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এই টেস্টগুলো আমরা করিয়ে নিতে বলি। আর একবার আপনাদের মনে করিয়ে দিই, সেটা হলো এইচআইভির ক্ষেত্রেও কিন্তু আমরা ভাইরাল লোডকে যদি অনেকটা কমাতে পারি তাহলে কিন্তু সেটার ট্রান্সমিশন কিন্তু আটকানো যায়, সেখান থেকে সহজে ট্রান্সমিশন হয় না, এবং সেক্ষেত্রে কিন্তু বাবা বা মায়ের থেকে ছেলে বা মেয়ের মধ্যেও কিন্তু যাওয়ার আশঙ্কা অনেকটা কমে যায়। তবে এক্ষেত্রে রিস্ক ডেফিনেটলি থাকে, এবং এক্ষেত্রে সেটা পার্সোনাল চয়েস যে আপনি বিয়েটাকে অ্যাভয়েড করবেন নাকি আপনি কন্টিনিউ করবেন। তো সেক্ষেত্রে বিয়েটা কিন্তু আপনার পার্সোনাল চয়েস, কিন্তু এক্ষেত্রে আপনাকে সারা জীবন ওষুধ কন্টিনিউ করতে হবে। এবার 2 নাম্বার যেটা, সেটা হলো হেপাটাইটিস বি, 3 নম্বরে যেটা বললাম সেটা হলো হেপাটাইটিস সি, আর 4 নাম্বার যেটা সেটা হলো ভিডিআরএল, অর্থাৎ আমরা সিফিলিসের যে টেস্টটা করি সেই টেস্টটা। তো এই 4টে টেস্ট কিন্তু আমাদের করে নিতে হবে। এবার আসি রক্তের কিছু রোগ অসুখের কথাতে। এই বিষয়টা হয়তো আপনারা শুনে থাকতে পারেন যে থ্যালাসেমিয়ার টেস্ট ছেলে মেয়ে নির্বিশেষে সবাইকে কিন্তু করিয়ে নিতে বলা হয়। তো এই থ্যালাসেমিয়ার টেস্টটা আমরা খুব সহজে HPLC নামে একটা টেস্ট রয়েছে সেটার মাধ্যমে বা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে করতে পারি। থ্যালাসেমিয়া টেস্ট করাটা কেন আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ? কারণ থ্যালাসেমিয়া এমন একটা রোগ, যদি থ্যালাসেমিয়া মেজর একটা বাচ্চার ক্ষেত্রে হয়, সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই তার বাবা এবং মা দুজনেই কিন্তু ক্যারিয়ার থাকে। তো বাবা মা ক্যারিয়ার হলে থ্যালাসেমিয়া কিন্তু বাচ্চার মধ্যে যেতে পারে, এবং সেক্ষেত্রে বাচ্চার কিন্তু আয়ু অনেকখানি কমে যায়, সেই বাচ্চা কিন্তু সুস্থ থাকে না, বিশেষ করে যেগুলো থ্যালাসেমিয়া মেজর হয়। তো সেই থ্যালাসেমিয়া মেজর হলে তার মধ্যে কিন্তু সেই বাচ্চাকে লাইফ লং সে যতদিন বেঁচে থাকবে মাঝে মাঝেই কিন্তু তার ব্লাড ট্রান্সফিউশনের দরকার থাকে, অর্থাৎ বাইরে থেকে রক্ত দিতে হয়। শরীরে কিন্তু রক্ত শরীর আর ধরে রাখতে পারে না, তো সেক্ষেত্রে বারবার রক্ত দিতে হয়। ছেলের বা মেয়ে যেই হোক না কেন, তার কিন্তু যে গ্রোথ ডেভেলপমেন্ট সেগুলো সবই কিন্তু কমে যাবে। তো এই থ্যালাসেমিয়া সেটা কিন্তু পরিবারের ক্ষেত্রে এবং শিশুটির ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটা সিচুয়েশন তৈরি করে। সেটা একটা কিন্তু সোশ্যাল বার্ডেন হিসাবে কিন্তু রয়ে যায়, ফ্যামিলি বার্ডেন, সোশ্যাল বার্ডেন, তার সাথে এক্সপেক্টেড যে তার আয়ু যেটা রয়েছে সেই আয়ুটাও কিন্তু খুব একটা বেশি দিন হয় না। তাই এই জিনিসগুলো আমরা প্রিভেন্ট করতে পারি যদি আমরা একটু সচেতন হই, বাবা মা যদি একটু কনসাস থাকে। এবং এই থ্যালাসেমিয়ার সাথে সাথে এই একই টেস্টের মাধ্যমে, হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিসের মাধ্যমে আমরা আরেকটা রক্তের কন্ডিশনও কিন্তু জানতে পারি, যে সিকেল সেল অ্যানিমিয়া। এটাও কিন্তু এই থ্যালাসেমিয়ার মতোই, যদি একবার থাকে সিকেল সেল অ্যানিমিয়া যদি হয়, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টকে কিন্তু বারে বারে রক্ত দিতে হয়। এবং একইভাবে যেটা বলবো যে থ্যালাসেমিয়ার মতো এটাও কিন্তু খারাপ একটা রোগ, এটাও কিন্তু ফ্যামিলির জন্য, সমাজের জন্য, শিশুটির জন্য এগুলো একটা খুব খারাপ কন্ডিশন তৈরি করে। সেখান থেকে আমাদের সবসময় সতর্ক থাকা উচিত, এবং এই জিনিসগুলো যতটা সম্ভব আমাদের কিন্তু প্রিভেন্ট করা উচিত। তার জন্য আমাদের দরকার পার্সোনাল হেলথ অ্যাওয়ারনেস, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এবারে এই যে থ্যালাসেমিয়া নিয়ে যে কথাটা বললাম, যে থ্যালাসেমিয়ার ক্যারিয়ার যদি বাবা এবং মা দুজনেই যদি হন, যদি যে কোনো একজন হন তাহলে কিন্তু খুব একটা রিস্ক থাকে না। যদি দুজনেই ক্যারিয়ার হন তাহলে কিন্তু 25% চান্স থাকে, অর্থাৎ 4টে বাচ্চার মধ্যে একটা বাচ্চা কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে। কিন্তু তার মানে এরকম নয় যে আপনার প্রথম বাচ্চাটা থ্যালাসেমিয়া আক্রান্ত হতে পারে না। যেটা বললাম এই কথাটার মানে হলো 25% চান্স। তো এবার যদি ধরুন একজন ক্যারিয়ার, তাহলে কিন্তু বিয়েটা করলে কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে আর খুব একটা বেশি সমস্যা হয় না, সেক্ষেত্রে হয়তো বাচ্চা ক্যারিয়ার হতে পারে। কিন্তু যদি দুজনে ক্যারিয়ার হয় তাহলে যেটা বললাম যে 25% রিস্ক আছে, এটাকেও কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে কমিয়ে দিতে পারি। যে বাবা এবং মা বা ছেলে এবং মেয়ে যারা বিয়ে করতে চলেছে তারা দুজনেই যদি ক্যারিয়ার হয়, সেক্ষেত্রে এমন নয় যে তারা বিয়ে করতে পারবে না। যদি তারা বিয়ে করে তার ক্ষেত্রেও কিন্তু আমাদের উপায় রয়েছে, যেটা আমরা কিন্তু অ্যামনিওসিনথেসিস করে বা আমরা কোরিওনিক ভিলাই স্যাম্পলিং করে সেখান থেকে কিন্তু বুঝতে পারি যে একদম আর্লি স্টেজে বাচ্চাটা যখন গর্ভাবস্থায় রয়েছে তখন সেই বাচ্চার থ্যালাসেমিয়া হওয়ার রিস্ক কতটা। এবং এক্ষেত্রে আমরা অনেক সময় মানে IVF বলে, যেটা আপনারা অনেকেই শুনেছেন, ইনভিট্রো ফার্টিলাইজেশন, অর্থাৎ বাইরে থেকে, এবং সেই IVF এর আগেই আমরা কিন্তু জেনেটিক টেস্টিং করিয়ে তারপরে কিন্তু সেই IVFটাকে আমরা করতে পারি। এবং সেক্ষেত্রে যে ভ্রূণটাকে আপনার প্রতিস্থাপন করি, সেই ভ্রূণটাতে কিন্তু আমরা আগে থেকে দেখে নিতে পারি যে এই ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা। এবং এক্ষেত্রে আমরা ওভাম বা স্পার্ম সেগুলোকেও কিন্তু আগে থেকে জেনেটিক টেস্টিং করিয়ে সেটাকেও কিন্তু IVF এর মাধ্যমে আমরা গর্ভের মধ্যে স্থাপন করতে পারি। তো এই সমস্ত ফেসিলিটিগুলো রয়েছে, এবং এগুলো যে খুব যে দূরে যেতে হবে তা নয়, এগুলো আমাদের ইন্ডিয়াতেও এগুলো অ্যাভেলেবেল, যে থ্যালাসেমিয়া থাকলেও সেই আমরা টেস্টিংগুলো করিয়ে যে দুজন থ্যালাসেমিয়া ক্যারিয়ার তারা বিয়ে করছে,
সেই টেস্টিংগুলো কিন্তু আমরা বেশ কিছু ভালো জায়গা রয়েছে, বেশ কিছু বড় বড় সিটি রয়েছে যেখানে কিন্তু অনেক আইভিএফ সেন্টার রয়েছে ভালো ভালো, যেগুলো আপনারা খোঁজ করলেই পেয়ে যাবেন। সেখানেও কিন্তু আপনারা এই টেস্টিংগুলো করাতে পারেন খুব সহজেই। তাহলে আপনারা বুঝতে পারছেন যে সমস্যাটা কিন্তু রোগ অসুখগুলোকে নিয়েও নয়। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমাদের সচেতনতার অভাব, আমাদের নলেজ এবং ইনফরমেশনের অভাব। তাই আপনার মধ্যে ইচ্ছে শক্তিটা যদি থাকে যে আমাকে সুস্থ থাকতে হবে, আমার পরবর্তী জেনারেশনকে সুস্থ রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি এগুলো নিয়ে সচেতন থাকবেন। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অনেক লাইক, শেয়ার আর কমেন্ট করুন, এবং এইভাবে আপনাদের হেলথের ছোট ছোট বিষয় নিয়ে আপডেটেড থাকার জন্য আপনারা আমাকে ফলো করুন, সাবস্ক্রাইব করে নিন। আমি সবসময় চাই যে যতটা পারা যায় মানুষের মধ্যে এই ইনফরমেশান অ্যাওয়ারনেসগুলোকে স্প্রেড করার, যাতে আমাদের সমাজ অ্যাটলিস্ট রোগমুক্ত থাকে। রোগমুক্ত পুরোপুরি হবে কিনা জানি না, কিন্তু আমরা রোগগুলোকে কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, সংখ্যাটাকে অনেকটা কমাতে পারি। হেলথের জন্য যে বার্ডেনগুলো আমাদের ফ্যামিলিতে থাকে সেগুলোকে আমরা অনেকটা কমিয়ে দিতে পারি। নমস্কার।